আজকে আমরা ক্লাস 12 এর তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্রের নেক্সট এবং ফাইনাল লাস্ট ক্লাসটা করব। তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। এই ক্লাসটা সমস্ত ওহমের সূত্র এবং বিভিন্ন যেসব সান্ট ইত্যাদি সবকিছু প্লাস ক্লাস হয়ে গেছে। এই লাস্ট ক্লাস, এই যে লাস্ট ক্লাসটা এখন করছি, এই ক্লাসটা এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, পরীক্ষার জন্য বলো, শেখার জন্য বলো, এবং খুব নতুন, খুব কাজে লাগে জায়গাটা। হ্যাঁ, এখানে আমরা মেইনলি যেটা শিখবো সেটা হলো কোনো একটা ধাতব পরিবাহীর মধ্যে মুক্ত যে ইলেকট্রন হয় তার প্রবাহ। ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের প্রবাহ, বিচলন বেগ, ঠিক আছে? বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শিখবে। আচ্ছা, আমরা জানি যে কোনো পদার্থের মধ্যে থাকে হলো পরমাণু। সেই পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মধ্যে যে ইলেকট্রন সেগুলো নিউক্লিয়াসের বাইরে দিকে কক্ষপথে ঘুরতে থাকে। এই ইলেকট্রনগুলোই আধানগ্রস্ত হয়, যার আধানটা হয় নেগেটিভ, ঠিক আছে? এবং এই ইলেকট্রনগুলো যখন এই কক্ষপথে ঘুরতে থাকে তখন লাস্ট যে কক্ষপথটা হয় সেই কক্ষপথের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ বলটা সেটা কখনো কখনো লুজ হয়ে যায় কোনো কোনো পদার্থের ক্ষেত্রে। তখন তারা সেখান থেকে বেরিয়ে যেতে পারে, সেই কক্ষপথ থেকে এই পদার্থের মধ্যে ফ্রিলি ঘুরতে পারে। এদেরকে বলা হয় ফ্রি ইলেকট্রন, সেটা আমি আগে বলেছি। তো সেই ফ্রি ইলেকট্রনস মেইনলি থাকে ধাতুর মধ্যে। কেন? কারণ ধাতুর মধ্যে যে পরমাণুগুলো থাকে তার মধ্যে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস চারিদিকে যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা খুব খুব ঢিলা হয়, খুব হালকা হয়। তার ফলে প্রত্যেকটা পরমাণুর লাস্ট কক্ষপথ ইলেকট্রনগুলো সেই পরমাণুর মধ্যে থাকে না, তারা বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে ওই ধাতুটার মধ্যে বিন্দাস ঘুরে বেড়ায়, বিন্দাস ঘুরে বেড়ায়। ওকে, এবং তারা, আমি এর আগে বলেছি, গ্রুপ গ্রুপ করে থাকে এবং গ্রুপ গ্রুপ করে সব কি হয়, বিন্দাস একদম ঘুরে বেড়ায়। তার মধ্যে দিয়ে একটা কোনো ধাতব তারের মধ্যে দিয়ে। তো আমি দেখো এঁকেছি এরকম ধাতব তারের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। এগুলো সব ফ্রি ইলেকট্রনস। ফ্রি ইলেকট্রনস মানে এরা সবাই পরমাণুর কক্ষপথ থেকে মুক্ত হয়ে গেছে, ঠিক আছে? এবং এরা গ্রুপ করে যখন মুভ করে, যে স্পিডটাতে মুভ করে তাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ। কখনো ওরা আলাদা একা মুভ করে না, গ্রুপ করে মুভ করে, একসাথে অনেকগুলোই মুভ করে। এই বিচলন বেগটা আমরা এখন বের করব, ঠিক আছে? তো আমরা জানি ইলেকট্রনগুলো যেদিকে ফ্লো করে তার উল্টো দিকে কারেন্ট ফ্লো হিসেবে ধরা হয়। তো আমি এখানে মেনলি কারেন্টের দিকটা, কারেন্ট নিয়ে আলোচনা করছি না, আমি ইলেকট্রনের ফ্লোটা নিয়ে আলোচনা করছি। তোমরা ভেবে নেবে যেদিকে ইলেকট্রনের ফ্লোটা হবে দেখাচ্ছি তার উল্টো দিকে হবে কারেন্ট। তো যাই হোক, ইলেকট্রনের ফ্লো কি, এখন দেখলাম যে একটা তার পরিবাহীর মধ্যে, ধাতব পরিবাহীর মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রনস থাকে। কে থাকে? ফ্রি ইলেকট্রনস। এবার সেই ফ্রি ইলেকট্রনগুলো বিন্দাস তোমার এই তারের মধ্যে দিয়ে চলাফেরা করতে পারে। এবার তারা চলাফেরা তখনই করবে, এবার ওরা ফ্রি আছে, বিন্দাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা ড্রিফট ভেলোসিটিটা তখনই পাবে যখন তারা ড্রিফট পাবে। ড্রিফট মানে কি বলতো? ড্রিফট মানে ধাক্কাটা, বিচলন বেগ, ড্রিফট ভেলোসিটি মানে একটা ধাক্কা লাগে, যে ধাক্কাটা পেলেই চলে। সেই ধাক্কাটার সম্বন্ধে তোমরা জানো, যেটাকে বলা হয় বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। তোমার তারের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকলেই যে তার মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো ফ্লো করবে এবং কারেন্ট সৃষ্টি করবে তা নয়। ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনস আছে, বাট তুমি যদি ওর মধ্যে বিচলন বেগ বা ড্রিফট দাও, তার জন্য তোমাকে দিতে হবে কি, তোমার পোটেনশিয়াল, যেটা হলো ব্যাটারির মাধ্যমে দেওয়া হয়। তারপরে যে পোটেনশিয়ালটা পেয়ে যায়, সেই তড়িৎচালক বলটা সেই ড্রিফটটা দেয়, সেই ধাক্কাটা দেয়, তার ফলে পজিটিভের দিকে এই ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনগুলোকে হু করে ফ্লো করে এবং কারেন্ট সৃষ্টি করে। এটাকে বলা হয় কারেন্ট সৃষ্টি হওয়া। এবং এই যে ইলেকট্রনগুলো যে বেগটাতে যাচ্ছে সেটাকে বলা হয় বিচলন বেগ। এবার বিচলন বেগ তো বুঝে গেলাম। একটা পরিবাহীর মধ্যে যে রোধটা হয় বা বাধাটা হয় সেটা কি, সেটা যদি বুঝতে হয় সেটা খুব সহজ। যে একটা পরিবাহীর মধ্যে যখন ইলেকট্রনগুলো চলছে, বাধা তো সাধারণত আমি বলেছি যে বাধা মানে যে কোনো অ্যাপ্লায়েন্স, যেমন ফ্যান বলো, বাল্ব বলো ইত্যাদি, এগুলো হলো অ্যাকচুয়ালি বাধা। কিন্তু এগুলো অ্যাকচুয়ালি বাধা কেন?
কারণ একটা তারের মধ্যে যখন একটা ফ্রি ইলেকট্রন মুভ করে ওই তারেও কিন্তু অনেকটা বাধা পায়, যার জন্য আমি আর ইকুয়াল টু রো এল বাই এ এটাও পড়েছি যে একটা তারের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের উপরে কিন্তু বাধাটা নির্ভর করে, মানে তারটা মোটা না পাতলা, তারটা লম্বা না ছোট, এর উপরে কিন্তু ওই তারটার বাধা নির্ভর করে। এবার তার মানে কি প্রত্যেকটা পরিবাহীরই কিন্তু বাধা থাকে। এবার যখন একটা পরিবাহীতে আমি অন্য কোনো অ্যাপ্লায়েন্স যুক্ত করব তখন সেই অ্যাপ্লায়েন্সটা যেটা দিয়েছি তার যে বাধাটা তার কম্পেয়ারে পরিবাহীর বাধাটা খুব কম হয় বলে আমরা তখন সেটাকে নেগলেক্ট করি, কিন্তু অবশ্যই প্রত্যেকটা পরিবাহীর একটা বাধা থাকে। এবার কেন নেগলেক্ট করি? কারণ এই পরিবাহীতে যে বাধাটা পাচ্ছে যখন আমি অ্যাপ্লায়েন্স ইউজ করছি সেটা এত পাতলা হয় বা এত মানে হিবিজিবি হয় যে ও অনেক বেশি বাধা দেয়, ঠিক আছে? তো যাই হোক, আমি যদি একটা পরিবাহীও যে একটা বাধা দেয় সেই বাধাটার কারণ ব্যাখ্যা করি, তাহলে তার কারণটা খুব সহজ, যে একটা পরিবাহীর মধ্যে ফ্রি ইলেকট্রনস তো আছে জানলাম, কিন্তু ফ্রি ইলেকট্রনস ছাড়াও বাকি পরমাণুটাও তো রয়েছে, তাই না? এর মধ্যে বাকি পরমাণুর বাকি অংশটা তো রয়েছে। তাছাড়াও বাকি যেগুলো যেগুলো পরমাণু থেকে ইলেকট্রন বেরায়নি তারা অ্যাজ এ পরমাণু রয়েছে, যেগুলো যেগুলো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে তারা অ্যাজ এ আয়ন রয়েছে। আয়ন মানে কি? ইলেকট্রন বেরিয়ে যাওয়া বা এক্সট্রা হয়ে যাওয়া পরমাণুতে সেটা আয়ন হয়ে যায় না? ক্যাটায়ন আয়ন ধনাত্মক প্রকৃতিগ্রস্ত বা ঋণাত্মক প্রকৃতিগ্রস্ত আয়ন তো হয়। তো সেরকম একটা পদার্থ মানে পরিবাহীটার মধ্যে যখন ফ্রি ইলেকট্রন বেরিয়ে যায় পরমাণু থেকে তখন ওর মধ্যে কি কি থাকে বেঁচে? কিছু কিছু পরমাণু থাকে যেগুলো মানে ইলেকট্রন বের হয়নি শায়দ, আর কিছু কিছু আয়ন যেগুলোর মধ্যে ইলেকট্রন বেরিয়েছে, তো তারাও তো পরিবাহীটার মধ্যেই রয়েছে। এবং যখন আমি একটা বিভব প্রভেদ দেবো, বিভব প্রভেদ আবার কি সৃষ্টি করে জানো? বিভব প্রভেদ সৃষ্টি করে তড়িৎ ক্ষেত্র। কারণ আমরা জানি মানে বিভব প্রভেদ মানে কি? পটেনশিয়াল মানে বিভব। আমরা জানি বিভবের সাথে আবার তড়িৎ ক্ষেত্রের কিন্তু সম্পর্ক আছে। কি সম্পর্ক? ভি ইজ ইকুয়াল টু ই ইনটু ডি। মনে করে দেখো যে তোমার যদি কোথাও তড়িৎ ক্ষেত্র থাকে এবং একটা ডিসটেন্স থাকে তাহলে ওইটুকু জায়গায় বিভব সৃষ্টি হয়। সিমিলারলি বিভব থাকে মানে কি? বিভব বাই ডি করে দিই, তাহলে ওইখানে জায়গাটায় তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। মানে বিভব আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। দ্যাটস মিন যখনই আমরা একটা পোটেনশিয়াল দিব তার একপাশে, এর মধ্যে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। যে তড়িৎ ক্ষেত্রের জন্য কিন্তু এখানে থাকা যে আয়নগুলো তারা ভাইব্রেট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ পরমাণুগুলো ভাইব্রেট করে। ভাইব্রেট করা মানে এই না ফ্রি ইলেকট্রনসগুলো যেমন ফ্রিলি মুভ করে যায় তোমার বিভব প্রভেদ দেওয়ার জন্য, কিন্তু এরা মুভ করতে পারে না, ওই জায়গাতে থেকে ভাইব্রেট করে, লাফালাফি করে। ওকে, তো এই ভাইব্রেটটা যত বেশি হবে এটা চলার পথে কি ওই ভাইব্রেশনে ওই পরমাণু বা এই আয়নগুলো দ্বারা অনেকটা বাধাপ্রাপ্ত হবে, ধাক্কা খাবে। এটা হলো তোমার ওই পরিবাহীটার মধ্যে রোধের সৃষ্টি করে। এবার মনে করো যে এই বাধাটা কি করে কমানো যায়? খুব সিম্পল। তুমি যদি তোমার মানে যদি হিট করো পরিবাহীটাকে, তাহলে কি হবে? হিটের এনার্জিতে ওই পরমাণু বা আয়নগুলো আরো বেশি জাম্প করবে, আরো বেশি ভাইব্রেট করবে। ফলে কিন্তু ইলেকট্রন যাওয়ার পথে আবার যখন দেখছি এখানে ফাঁকা আছে টুক করে বেরিয়ে যাবো, দেখবো চুপ করে জাম্প করে গেছে ইলেকট্রন মানে পরমাণুটা, ফলে ওখানে ধাক্কা খেয়ে গেল, আটকা খেয়ে গেল। মানে কি যত বেশি হিট বাড়বে তত বেশি কিন্তু তোমার ওই পরমাণু বা আয়নগুলো জাম্পিং করবে বা ভাইব্রেট করবে, ফলে কি বাধা আরো বাড়বে। বাট তুমি যদি হিট কমাও বা টেম্পারেচার কমাও কোনোভাবে, ঠান্ডা করো, তাহলে কি হয়? যত বেশি ঠান্ডা করবে উত্তেজনা তত কমবে, ফলে এক্সট্রা যে পরমাণু বা আয়নগুলো আছে তারা ভাইব্রেশনটা কমবে। কমতে কমতে তুমি একটা এমন টেম্পারেচারে নিয়ে চলে গেলা যে ওরা ভাইব্রেটই করবে না। ইলেকট্রন এক্সট্রা যে পরমাণু বা আয়নগুলো রয়েছে তারা ইলেকট্রিক ফিল্ড পাওয়া সত্ত্বেও ভাইব্রেট করবে না, ঠিক আছে? চুপচাপ দাঁড়িয়ে থাকবে। যদি তা থাকে তখন কিন্তু এই ফ্রি ইলেকট্রনসগুলো যাওয়ার পথে স্পেসগুলো দেখতে পাবে যে এখানে এখানে স্পেস আছে, ওই স্পেস দিয়ে পাক করে বেরিয়ে যাবে। ফলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাধাটা অনেক কম হয়। এবং যে ক্ষেত্রে বাধা একদমই কম হয়ে যায় সেক্ষেত্রে মানে এত স্পেস দেখতে পায় ইলেকট্রনগুলো মানে ফ্রি ইলেকট্রনসগুলো যাওয়ার পথে যে সে একটুও বাধা পায় না, তখন সেই পরিবাহীটা হয়ে যায় অতি পরিবাহী। যে কোনো পরিবাহী পরিবহন করে ঠিক, কিন্তু বাধাও খায়। কিন্তু যদি একটা টেম্পারেচার খুব কমিয়ে দিই, যাকে সংকট তাপমাত্রা বলে আমরা জানি, তো সেই টেম্পারেচারে কি হয়? বাধা এত কমে যায় মানে তখন কিন্তু ইলেকট্রনগুলো ফ্রিলি একদম সাই সাই করে মুভ করতে থাকে, তখন সেটাকে বলা হয় অতি পরিবাহী। এটা আমরা একটু জেনে ফেললাম। যাই হোক, আমরা এখানে আর আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো তোমার এই যে আলোচনাটা করলাম সেটা কিন্তু একমাত্র ধাতব তারের ক্ষেত্রে প্রযোজ্য। আরো কিছু কিছু বিষয় হয় যার ক্ষেত্রেও কিন্তু মানে কারেন্ট বা আধা মানে তড়িৎ প্রবাহ সম্ভব, সেক্ষেত্রে কিন্তু এই থিওরি কাজ করবে না। ফর এক্সাম্পল, তুমি যদি একটা অর্ধ পরিবাহী নাও অথবা তুমি যদি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নাও, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কি? জলের মধ্যে লবণ গুলিয়ে সেখানে কিন্তু কারেন্ট ফ্লো হয়, ওর মধ্যে কারেন্ট পাঠানো হয় বলেই কিন্তু ওটা বিশ্লিষ্ট হয়।
বা অর্ধপরিবাহী নাও, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু মানে এগুলোর ক্ষেত্রে কিন্তু এই একই যে ফ্রি ইলেকট্রনস থিওরি, সেই ফ্রি ইলেকট্রনস থিওরি কিন্তু সেখানে কাজ করে না। ফর এক্সাম্পল যদি অর্ধপরিবাহী নিই, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু কেসটা অন্যরকম। অর্ধপরিবাহীতে তুমি যদি টেম্পারেচার বাড়াও তো দেখো রোদ কমে যাচ্ছে। কি করে কমছে অপেক্ষা করো, যদি গোটা সিলেবাসটা শেষ করতে পারি ভিডিওর মাধ্যমে তাহলে এটাও পড়াবো। এটা রয়েছে তোমার একদম অর্ধপরিবাহী চ্যাপ্টারে, তোমাদের সেটা লাস্টের দিকে আছে মডার্ন ফিজিক্সে, তখন পড়াবো। এখন আর সেটা নিয়ে গেলাম না। তো আমার এখানে যেটা বেস মেইন এখন ইন্টারেস্ট সেটা হলো এই যে ফ্রি ইলেকট্রনসগুলো যখন ফ্লো করছে তাহলে এর বিচরণ বেগটা আমি বের করবো। তাই যাই হোক বিচরণ বেগটা বের করি। কি করে বের করবো? মনে করলাম যে এই সের মধ্যে তারটার মধ্যে যে কোনো একক আয়তনে, কি একক একটা আয়তন নিলাম, সেই একক আয়তনে সাপোজ n সংখ্যক ইলেকট্রন থাকে। কত থাকে? n সংখ্যক ইলেকট্রন থাকে। এবং সাপোজ ধরে নিলাম, আপাতত আমি ধরে নিই যে ইলেকট্রনগুলোর বিচরণ বেগ ভিডি, মানে এক একটা গ্রুপ ভিডি বেগে চলছে। আমি ধরলাম কি এখানে কিছু হচ্ছে বিচরণ বেগ ভিডি। এবার ভিডি যদি বেগ হয়, বেগের সংখ্যা কি 1 সেকেন্ডে যত দূর যায়, তাহলে 1 সেকেন্ডে যত দূর যায় সেটা যদি ভিডি হয়, তাহলে আমি যদি 1 সেকেন্ডের কথাই বলি তাহলে যে দূরত্ব যাবে সেটা দূরত্ব যাবে। তাহলে ধরলাম 1 সেকেন্ডে ইলেকট্রনটা এখান থেকে এতটা যায়, তাহলে এইটুকু দূরত্বটা কিন্তু ভিডি হয়ে গেল। যদি 1 সেকেন্ডের কথাই বিচার করি, আমি যে টাইমটা নিচ্ছি সাপোজ এই টাইমটা 1 সেকেন্ড, টাইম কত? 1 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে ভিডিটাই বিচরণ বেগ, আবার ভিডিটাই দূরত্ব। এবার ধরে নিলাম এই যে তারটা নিয়েছি, তারটার প্রস্থচ্ছেদের এরিয়া এ, কি ধরলাম? এ। তাহলে এই প্রস্থচ্ছেদের এরিয়া ইনটু দৈর্ঘ্য, মানে 1 সেকেন্ডে কভার করা এই জায়গাটার আয়তন কত হবে? এ ইনটু ভিডি। দেখো এটা বুঝে গেল? কারণ আমি জানি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মানে আয়তন, তার মধ্যে শুধু ক্ষেত্রফল দেওয়া থাকে, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য ইনটু আয়তন হয়। তাহলে এইটুকু জায়গাটার আয়তন হলো এ ইনটু ভিডি। ওকে, এবার এ ইনটু ভিডি যদি এইটুকুটার আয়তন হয়, তাহলে একক আয়তনে আমি বলছি যে n সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে এইটুকু আয়তনের মধ্যে কতটি ইলেকট্রন থাকবে? তাহলে ইলেকট্রন সংখ্যা মোট, মানে এইটুকু আয়তনের মধ্যে, মানে 1 সেকেন্ডের গল্প বলছি, 1 সেকেন্ডের গ্যাপে ওই তারটার যে কোনো জায়গায় 1 সেকেন্ডের গ্যাপে ইলেকট্রন থাকবে কতটি? ইলেকট্রন থাকবে হলো a ইনটু ভিডি আয়তন ইনটু n। একক আয়তনে n থাকলে a ইনটু ভিডি এই পরিমাণ আয়তনে n ইনটু a ইনটু ভিডি এতটি ইলেকট্রন থাকবে। তাহলে এতটা ইলেকট্রন আমি জানি 1 সেকেন্ডে এখান দিয়ে পাস করবে, 1 সেকেন্ডে এতগুলো ইলেকট্রন পাস করবে। এবার এক একটা ইলেকট্রনের চার্জ কত? E। তাহলে এতগুলো ইলেকট্রনের চার্জ কত? তার মানে আধান কত হবে? আধান কত হবে? n a vd, এটা ইলেকট্রন সংখ্যা ইনটু e। যদি আধান এক একটা ইলেকট্রন আধান দিয়ে গুণ করে দিই তাহলে মোট আধান পেয়ে গেলাম। তাহলে আমি বলে দিলাম যে 1 সেকেন্ডে n a vd ইনটু e এই পরিমাণ আধান এই পরিবাহীটার মধ্যে দিয়ে পাস করে। তাহলে আধান জেনে গেলাম, টাইম জেনে গেলাম। তাহলে আধান আর টাইম যদি ভাগ করে দিই তাহলে কি বেরোয়? কারেন্ট। দেয়ারফর কারেন্ট ইজ ইকুয়াল টু I ইকুয়াল টু আধান বাই সময়। আধান কত? আধান হলো n a vd ইনটু e, সময় কত? 1 সেকেন্ড, দ্যাট ইজ n a vd ইনটু e। তাহলে এটা হলো কারেন্ট। তাহলে এখান থেকে যদি আমি vd টা বের করি তাহলে vd ইজ ইকুয়াল টু হবে I বাই n a ইনটু e। এটা বোঝা গেল? তাহলে এইভাবে আমরা ওই ইলেকট্রনগুলোর বিচরণ বেগটা বের করে ফেললাম। বোঝা গেল? তাহলে এটা হলো বিচরণ বেগ। এবার আমরা আরেকটা জিনিস দেখে নিই, সেটা হলো যদি আমি কারেন্ট জানি, যেমন চার্জ বাই সময়কে বলা হয় কারেন্ট, তেমন কারেন্ট বাই এরিয়া, মানে যদি আমি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান যায় তাকে বলা হয় কিন্তু কারেন্ট। কিন্তু এটা একটা নতুন জিনিস শেখাও, সেটা হলো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণে কারেন্ট যায় ওটা শুধু আধান যায়। এবার কিন্তু যে পরিমাণ কারেন্ট যায়, মানে একক ক্ষেত্রফলে যে পরিমাণ কারেন্ট যায়, দিস কারেন্ট বাই এরিয়া, এটাকে কিন্তু বলা হয় কারেন্ট ডেনসিটি। ডেনসিটি বা ঘনত্ব কাকে বলে? ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। তাহলে এটা ভরের ঘনত্ব। তারপরে হলো আধানের কলমাত্রিক ঘনত্ব, আধান বাই আয়তন, ক্ষেত্রফল বা আধান বাই আয়তন, আধান বাই দৈর্ঘ্য, সেটা আধানের ঘনত্ব। এবার যদি আমি কারেন্টের ঘনত্ব বের করি তাহলে কারেন্ট বাই এরিয়া, মানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় তাকে বলা হয় তোমার মানে তড়িৎ প্রবাহের ঘনত্ব। ঠিক আছে? সময়, একক সময়টা নয়, সরি এটা ভুল বলেছিলাম, একক সময়ের ব্যাপার নেই, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে তাকে বলা হয় তার কারেন্ট ডেনসিটি বা তড়িৎ প্রবাহের ঘনত্ব।
যেটাকে লেখা হয় জে দিয়ে। মনে থাকবে। এবার আমরা ছোটবেলায় একটা জিনিস পড়েছিলাম, কারেন্ট, কারেন্টের দিক আছে। ওকে, কারেন্টের কি আছে? দিক আছে, আবার মানও আছে। কারণ কারেন্ট কোন দিক থেকে কোন দিকে আমরা জানি, কিন্তু কারেন্ট তবুও ভেক্টর রাশি নয়, এটা আমরা পড়েছিলাম। কারেন্ট ভেক্টর রাশি নয়, কিন্তু এই যে জে, যেটা কারেন্ট ডেনসিটি বা তড়িৎ প্রবাহ ঘনত্ব, এই যেটা কিন্তু একটা ভেক্টর রাশি। মনে রাখবেন। এবার যদি আমি কারেন্ট ডেনসিটি জানি, তাহলে কিন্তু আবার যদি জিজ্ঞেস করা হয় যে ডি এর পরিমাণ, খুব অল্প পরিমাণ জায়গা দিয়ে কত পরিমাণ কারেন্ট যাবে, সেটা কিন্তু আমরা খুব সহজে জে দিয়ে বের করতে পারবো। কি করে? কারণ আমরা জে জানি, জে ইজ ইকুয়াল টু তোমার আই বাই এ। তাহলে তোমার এরিয়া কিন্তু ভেক্টর আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আই ইকুয়াল টু বলা যায় তোমার এখানে ডি আই হবে, ডি আই ইকুয়াল টু বলা যাবে তোমার জে ইনটু জে ডট ডি এ। কেন ডট প্রোডাক্ট হলো বলতো? কারণ কারেন্ট কিন্তু ভেক্টর রাশি না, কারেন্ট কিন্তু স্কেলার রাশি। সো ডি আই ইকুয়াল টু জে ডট ডি এ। তাহলে এখান থেকে আই ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন জে ডট ডি এ। এইভাবে কিন্তু কারেন্ট বের করা যায় যদি আমরা কারেন্ট ডেনসিটিটা জানি। ওকে, এবার আমরা যেটা করব সেটা হলো তোমার তড়িৎ প্রবাহের বেগ। আগেরটা যেটা দেখলাম সেটা হলো বিচলন বেগ, এটা হলো তড়িৎ প্রবাহের বেগ। বিচলন বেগ আর তড়িৎ প্রবাহের বেগ কিন্তু আলাদা। তড়িৎ প্রবাহের বেগ মানে যেই আমি একটা বিভব পার্থক্য সৃষ্টি করলাম, সাথে সাথে কি সৃষ্টি হয়? একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। সেই তড়িৎ ক্ষেত্রটা মানে কারেন্টটা যে স্পিডে চলে, তড়িৎ ক্ষেত্রটা যে স্পিডে চলে, সেই স্পিডটাকে বলা হয় তড়িৎ প্রবাহের বেগ। তড়িৎ প্রবাহের বেগ আর ইলেকট্রনের, মুক্ত ইলেকট্রনের যে বিচলন বেগ, সেই দুটো কিন্তু সেম নয়। কারণ তড়িৎ প্রবাহের বেগ প্রচুর, প্রচুর মানে লাইটের ভেলোসিটি সমান। কেন? কারণ তুমি একটা যদি মানে যেখানে কারেন্ট যায়, কারেন্টটা যখন আসে, যে একটা সুইচ দেয়, মাইক্রো সেকেন্ডের মধ্যে দিয়ে কি হয়, গোটা এরিয়াতে লাইট কিন্তু চলে যায়, মানে কারেন্টটা চলে আসে। তার মানে কি? কারেন্টটা মুহূর্তের মধ্যে কিন্তু তোমার স্পিড পেয়ে যায়। কিন্তু সেই কারেন্টের স্পিডের সাথে কিন্তু বিচলন বেগ এক নয়। বিচলন বেগ কিন্তু কারেন্টের স্পিডের সাপেক্ষে খুবই সামান্য। ঠিক আছে? বিচলন বেগটা কি? ব্যাপারটা হলো বিচলন সামনে দিকে মুভ করছে, ঠিক আছে, কিন্তু যে মানে সুইচটা দিয়ে দিলাম, বিভব প্রভেদ দিয়ে দিলাম, সাথে সাথে এই তারের এইখানকার যে ইলেকট্রন গুলো বিচলন বেগ পেলো, এখানকার গুলো তো পেলো, এখানকার গুলো তো পেলো। ফলে কি একদম তোমার যদি এখানে তুমি যদি তোমার বাড়িতে যদি কারেন্ট তুমি মানে সৃষ্টিকর্তা হও ডায়নামো দিয়ে, তাহলে তোমার আশেপাশে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা তারে কিন্তু যেই তুমি সুইচটা দিলে জেনে গেল যে আমি একটা ধাক্কা খাচ্ছি, ড্রিফট পাচ্ছি। ফলে ওই জায়গাটার ইলেকট্রন, তোমার ইলেকট্রন, তোমার বাড়ির যে তার আছে সেই তারগুলোর ইলেকট্রন, সব ইলেকট্রনগুলো কিন্তু বিচলন বেগ পাবে। তার মানে কি কারেন্টটা মুহূর্তের মধ্যে তোমার ওখানে চলে যাবে। কিন্তু বিচলন বেগ মানে তাই মানে এটা ভাববে না যে বিচলন বেগটা প্রচন্ড বেশি হয়। বিচলন বেগ কিন্তু খুবই সামান্য হয়। দেখো তুমি যদি একটা মানে ক্যালকুলেশন করে দেখো, তাহলে কয়েকটা ডেটা দিয়ে তুমি দেখতে পারো, যেটা বইয়ে দেওয়া আছে দেখে নেবে। ডেটা দেওয়া আছে এরকম যে মনে করো একটা কোনো তার নিলাম যার এরিয়া 1 মিলিমিটার স্কোয়ার এবং তার মধ্যে ইলেকট্রন সংখ্যা ঘনত্ব মানে একক আয়তনে যে ইলেকট্রন আছে তার সংখ্যা হলো 5 × 10⁻28 এবং কারেন্ট যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে দেখবে বিচলন বেগ বেরোয় 1/80 সেমি পার সেকেন্ড। এটা খুবই সামান্য। আর কারেন্টের স্পিড কেমন? মোটামুটি 3 × 10⁸ মানে তোমার লাইটের স্পিডের সমান কাছাকাছি। যাই হোক, তাহলে কারণ কারেন্টটা একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের মতোই স্পিডে যায়। যাই হোক, হয়ে গেল। এবার আমরা যে টপিকটা করবো সেটা হলো সচলতা। এটাও খুব ইন্টারেস্টিং একটা টপিক, দেখে নাও। সচলতা পড়ার আগে মানে সচলতা আমি জানতে চাইছি, সচলতাটা একটা আসবে টার্ম। মেইন যেটা আমি এখানে করবো সেটা হলো বিচলন বেগের সাম্য। বিচলন বেগের সাম্য ব্যাপারটা হলো যে যেই তুমি কোন একটা তারের, মনে করো সাপোজ একটা তার এল দৈর্ঘ্যের একটা তার, সাপোজ এই তারের এক পাশে কি দিলে? ভোল্টেজ দিলে VA - VB বা V দিলে, এখানে VA এটা VB, ভোল্টেজ দিলে। সাথে সাথে কি হবে? ভোল্টেজটা দিলে বলেই তো ইলেকট্রন গুলো ড্রিফট পেলো, বলেই তো ড্রিফট ভেলোসিটি হলো, বলেই তো কারেন্টটা সৃষ্টি হলো। মানে মেন তো তোমাকে ড্রিফট দেওয়ার জন্য তোমাকে মানে বিভব পার্থক্য দিতে হবে। যদি বিভব পার্থক্যই না দাও, তুমি তো চলো বলই না অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু কোনো রকম কারেন্ট সৃষ্টি হবে না। ওহম দা বলেই গেছে যত বেশি বিভব পার্থক্য দেবে তত বেশি কারেন্ট সৃষ্টি হবে। বিভব পার্থক্য 0, দ্যাটস মিন নো কারেন্ট। সো তুমি যদি বিভব পার্থক্য V দাও এল দৈর্ঘ্যের তারের মধ্যে, তাহলে কিন্তু এর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটাও তৈরি হয়, হবে তো? কারণ V মানে ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? E ×
এল ইকুয়াল টু ভি, এটা আমরা সম্পর্ক জানি। তাহলে সেখান থেকে ইটা বলতে পারো ই ইজ ইকুয়াল টু ভি বাই এল। তার মানে তুমি বিচলন বেগের সাথে কারেন্টের সাথে একটা তারের মধ্যে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ডও তৈরি হচ্ছে। এবার ইলেকট্রিক ফিল্ড যদি কোথাও থাকে, যদি কোথাও ইলেকট্রিক ফিল্ড থাকে, দ্যাটস মিন সেখানে মানে ফোর্সটাও থাকবে। কারণ আমরা জানি ইলেকট্রিক ফিল্ড মানে কি, একটা আধান যে একটা ইউনিট আধানের উপর যে বল প্রয়োগ করে। এবার ইউনিট আধানের জায়গায় যদি অন্য কোনো আধান হতো তাহলে সে যে বলটা অনুভব করতে, দ্যাট ইজ ফোর্স। তো এখানে একটা ইলেকট্রিক ফোর্সও কাজ করবে। সেই ফোর্সটা কত? ইলেকট্রনের চার্জ যদি ই হয়, ই ইন্টু ই, বুঝতে পারলে? তাহলে এইটা হলো ফোর্স কাজ করছে অন দ্য চার্জ, দ্যাট ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি বাই এল। তাহলে এই ফোর্সটা ক্রিয়েট হচ্ছে কার উপর? ওই ইলেকট্রনটার উপর এই ফোর্সটা কাজ করছে। এইবার যদি কোনো একটা ইলেকট্রনের উপর ফোর্স কাজ করে তাহলে অ্যাকর্ডিং টু দ্য নিউটন সেখানে কি সৃষ্টি হবে? ত্বরণ ma, F is equal to ma, that is A is equal to F by m. So আমি যদি এখানে F জানি তাহলে ইলেকট্রনটা ত্বরণ জানতে পারবো, that is F by m, that is equal to eV by ml। দেখো বোঝা গেল কিনা? তাহলে কি দেখলাম আমরা, যে যেই আমি একটা বিভব পার্থক্য দিয়ে দিচ্ছি, সাথে সাথে ইলেকট্রনটা বিচলন বেগ তো হচ্ছেই, তার সাথে আমি দেখতে পাচ্ছি একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। ত্বরণ মানে কি? আবার ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। দ্যাটস মিন একটা কথা ক্লিয়ার, যে যেই আমি একটা বিভব পার্থক্য দিয়ে দেবো, ইলেকট্রনগুলোর স্পিড আস্তে আস্তে বাড়তে থাকবে। ত্বরণ আস্তে আস্তে ইলেকট্রনগুলোর স্পিড কি আস্তে আস্তে বাড়তে থাকবে, কিন্তু বাস্তবে তা হয় না। ইলেকট্রনের স্পিড কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায় না। কেন বৃদ্ধি পায় না? বিকজ অফ দ্য রোধ, পরিবাহীর মধ্যে যে বাধাটা রয়েছে। কার বাধা? ওই যে পরমাণু আর ইত্যাদি ওই আয়ন ফয়েন্সের যে বাধাগুলো রয়েছে, তার জন্য স্পিড বাড়ে না। তার মানে কি, মানে ত্বরণ বাড়ছে, স্পিড বাড়ছে, ইলেকট্রনগুলো যাওয়ার স্পিড বাড়ছে, কিন্তু সাথে সাথে উল্টো দিকের বাধাও বাড়ছে। এটা লাইক ভিসকাসিটি, মানে সান্দ্রতা। তুমি ক্লাস 11 সান্দ্রতা যদি পড়ে থাকো, মনে থাকে, তাহলে জেনে থাকবে যে যখন একটা জল ফ্লো করে কোনো পাইপের মধ্যে দিয়ে, যত স্পিডে তুমি ফ্লো করাতে চাইবে তত বেশি ওর উপর একটা বাধা বল ক্রিয়া করবে। সেই বাধা বলটাকে বলে ভিসকসিটি, সান্দ্রতা বল। এবং সেটা দেখা যায় যে বাধা বলটা, যেটা রেস্টোরিং ফোর্স, এটা বাধা বল Fr, the restoring force, it's also proportional to the V। মানে তুমি যত স্পিডে তুমি যেতে চাইবে ওই বাধাটা তত বেশি হবে। লাইক অ্যাজ ঘর্ষণে দেখবে তুমি যে যত বেশি তুমি জোরে যেতে চাইবে ঘর্ষণটা কিন্তু তত বেশি সৃষ্টি হয়। তো যাই হোক, Fr is proportional to V, সেখান থেকে আমি দেখেছি Fr is equal to kV, যেখানে এটা হলো ভিসকাসিটি ফোর্স বা বাধা ফোর্স, রেস্টোরিং ফোর্স। এইবার দ্যাটস মিন তুমি যখন অ্যাক্সেলারেট করছে, ইলেকট্রনটা যখন অ্যাক্সেলারেট করছে, স্পিড বাড়ানোর চেষ্টা করছে, তখন উল্টো দিকে এই কেভি বা রেস্টোরিং ফোর্স ওটাকে কিন্তু স্পিডটাকে কমিয়ে দিচ্ছে, মানে বাড়তে দিচ্ছে না। দ্যাটস মিন রেস্টোরিং ফোর্স আমার ফোর্স, এই ফোর্সটা এফ মানে তড়িৎ ক্ষেত্রের ফোর্স, আবার উল্টো দিকে রেস্টোরিং ফোর্স। এই দুটো যে মুহূর্তে সমান সমান হয়ে যাচ্ছে তখন এই আধানটা সমবেগে চলতে থাকছে। ঢোকা গেল মাথায়? সেই যে সমবেগটা, সেইটাকে বলা হয় বিচলন বেগ ভিডি, মানে বিচলন বেগটা সমবেগ হয়। দ্যাটস মিন যখন ভি ইজ ইকুয়াল টু ভিডি তখন এফআরটা হলো কে ভিডি, এবং সেই সময় এই যে তোমার কি বলে এই ফোর্সটা ইএল বাই ইভি বাই এল, মানে তোমার তড়িৎ ক্ষেত্রের ফোর্স আর এই ফোর্স, এই দুটো সমান হয়ে যায়। দ্যাটস মিন এখান থেকে আমি বলতে পারি তখন কখন, যখন এই দুটো একদম ইকুয়াল হয়ে যায় তখন ইভি বাই এল এই জিনিসটা হয়ে যায় কে ইন্টু ভিডি, এর সাথে সমান হয়। ইভি বাই এল ইকুয়াল টু কি হয়? কে ইন্টু ভিডি, এটার সাথে সমান হয়। তাহলে এখান থেকে আমরা যদি বলি, এখান থেকে আমরা যদি ভিটা বের করি, তাহলে বলতে পারি ভিডি ইকুয়াল টু ই ভি বাই কে এল। কি বলতে পারি? ই ভি বাই কে এল। এই ই ভি বাই কে এল এর মধ্যে তোমার ই বাই কে, এল কি বেশি হচ্ছে? এক সেকেন্ড দাঁড়াও একটু, না সরি ঠিক আছে বুঝো, ই ভি বাই কে এল। এবার তাহলে এখানে ই বাই কে লেখা যায়, আর ভি বাই এল কে লেখা যায় ক্যাপিটাল ই বা তড়িৎ ক্ষেত্র। এবার এই ই বাই কে কে বলা হয় মিউ, তাহলে মিউ দেওয়া হলো মিউ ইন্টু ই। তাহলে এখান থেকে আমি বলতে পারলাম যে আবার ডিফারেন্সিটি আট ফর্মুলা বললাম, ভিডি ইকুয়াল টু মিউ ইন্টু ই। এই যে নতুন সম্পর্কটা পেলাম, সেইখানে যে নিউ টার্মটা এলো, যেটা ই বাই কে কে বলা হচ্ছে, সেই টার্মটাকে বলা হয় সচলতা। তাহলে আমরা এখান থেকে
সচলতা জিনিসটা শিখে গেলাম। সচলতা যদি ডেফিনেশন দিতে হয় তাহলে বলবো একক ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে গেলে যে পরিমাণ ডিপ ভেলোসিটি লাগে বা ডিপ ভেলোসিটি হয় সেটাই হলো ওর সচলতা। যাই হোক আমরা সচলতাটাও জেনে গেলাম। এবার এখান থেকে ডিপ ভেলোসিটির একক, সচলতার একক, এই এককগুলো বই দেওয়া আছে, দেখে নেবে। যাই হোক নেক্সট লাস্ট টপিক হলো মুক্ত ইলেকট্রনের বিচলন এবং ওহমের সূত্র। মানে ওহমের সূত্র মুক্ত ইলেকট্রনের বিচলনের সাথে কেমন করে আসবে সেটা দেখো। এবং এখান থেকে আমরা ওহমের সূত্রেরও একটা ভেক্টর রূপ দেখাবো। সাধারণত ওহমের সূত্র আমরা যেটা শিখেছি সেটা নরমাল শিখেছি, এখন ভেক্টরিক্যালি ওহমের সূত্রটা কেমন করে হয় সেটা আমরা দেখব। মন দিয়ে দেখো। মুক্ত ইলেকট্রনের বিচলন থেকে ওহমের সূত্র কি করে আনবো? আমরা VD ইকুয়াল টু জানতাম, আগে যা পড়লাম দেখে নাও, সেখান থেকে জানতাম VD ইকুয়াল টু I বাই NEA। আবার এখন যেটা পড়লাম একটু আগে, সেখান থেকে VD ইকুয়াল টু শিখলাম আমরা E বাই K ইন্টু E বা মিউ এর জায়গায় বসিয়ে দিলে E বাই K ইন্টু E বা E বাই K ইন্টু V বাই L, এটা আমরা জানলাম। তো এই দুটো যদি আমি সমান, তাহলে এই দুটো কি একই জিনিস বলতে পারি? তাহলে এখান থেকে বলতে পারি না I বাই NEA is equal to E by K into V by L। এখান থেকে আমরা ভিটা বের করি, V is equal to, তাহলে বলতে পারবো না I by NEA into KL by E। এবার এটাকে আমি কি করলাম, I রাখলাম আলাদা, ওকে। I রাখার পর আমি কি করলাম, K নিলাম আর NE মানে E স্কয়ার, এটাকে আলাদা করলাম, ওকে, দিয়ে L বাই এটাকে আলাদা করলাম। তাহলে ওহমের সূত্রের উপর চলে আসি। ওহমের সূত্র মানে V is equal to IR। কম্পেয়ার করে দেখছি VV আছে, II আছে, তাহলে R এর সাথে যে কম্পেয়ারটা সেটা হলো R is equal to K বাই NE স্কয়ার ইনটু L বাই A। এটা হলো আমরা ওহমের সূত্রের সাথে কম্পেয়ার করলাম। তাহলে ওহমের সূত্র এরকম দাঁড়ালো বিচলন বেগ দিয়ে। বিচলন বেগ দেখো, বিচলন বেগ দিয়ে আমরা ওহমের সূত্র নিয়ে চলে আসলাম, যেখানে আমরা তোমার ইলেকট্রন সংখ্যা ঘনত্ব, ইলেকট্রনের আধান ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো যাই হোক, তো K বাই NeV ইন্টু NE স্কয়ার ইন্টু L বাই A, এটা হলো ওহমের সূত্রের রোধটা। আবার রোধের এই টার্ম থেকে আরেকটা জিনিস বের করতে পারবো, সেটা কি, আমরা R ইকুয়াল টু জানি রো L বাই A, এটাও পড়েছি আমরা। তাহলে এখান থেকেও দেখো L বাই মিলে গেল, আর মিলে গেল, তাহলে রো ইজ কম্পারেবল টু K বাই NE স্কয়ার। তার মানে কি, যদি রোধাঙ্ক বলতে চাই বিচলন বেগ দিয়ে, তাহলে সেটা হবে K বাই NE স্কয়ার, K বাই NE স্কয়ার। আবার জানি রোধাঙ্ক জানা থাকলে 1 বাই রো যদি করি, তাহলে সেটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক বা সিগমা, সেটা তাহলে হয়ে যাবে NE স্কয়ার বাই K। এগুলো আমরা কয়েকটা জিনিস শিখে গেলাম। যে আমি সিগমাটা জেনে গেলাম, আমি এখন কি করব, ওহমের সূত্রে তোমার ভেক্টর রূপটা নিয়ে আসবো। দেখো এটা খুব সহজ। ওহমের সূত্রে ভেক্টর রূপ। মনে করো এল দৈর্ঘ্যের একটা তার নিলাম, তার প্রস্থচ্ছেদ A, এল দৈর্ঘ্যের তার নিলাম, প্রস্থচ্ছেদ A। এক সেকেন্ড, তালিকা একটু করে দিই। তাহলে এল দৈর্ঘ্যের তার নিলাম, তার প্রস্থচ্ছেদ এরিয়া A। তাহলে আমরা জানি R is equal to rho L by A। আবার আমরা জানি 1 by rho is equal to sigma। তাহলে এখান থেকে তাহলে বলতে পারি না 1 by sigma is equal to rho। আমি এটা এখানে পুট করে দিলাম। তাহলে এটা দেখা যাবে 1 by sigma into L by A। কেন করছি? কারণ আমি দেখব সিগমা দিয়ে ট্রান্সফার করতে হবে, কারণ ভেক্টরটা সেভাবে আসবে। এটা আরটা জানলাম। এবার আমরা I ইকুয়াল টু জানি, মানে I যদি জানি তাহলে, আর এরিয়া যদি জানি A, তাহলে আবার J ইকুয়াল টু জানি I বাই A। এই যেটাকে বলা হয় কি কারেন্ট ডেনসিটি। কেন এটা আনছি? কারণ আমরা জানি তোমার যে যেটা কারেন্ট ডেনসিটি সেটা ভেক্টর। তাহলে আমি I কে যদি J দিয়ে ট্রান্সফার করতে পারি, তাহলে ভেক্টর লুকটা চলে আসবে। তাহলে আমি এখানে Jটা ঢুকিয়ে দিলাম, তো J ইকুয়াল টু কি জানি I বাই A, এটা জানলাম। আবার আমরা একটা জানি যে যদি আমি V ভোল্টেজ অ্যাপ্লাই করি, V ইকুয়াল টু IR, তো Vটা আমার লাগবে। তাহলে যদি V ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাতে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় E।
ভি যদিও ভেক্টর রাশি নয় কিন্তু ই ভেক্টর রাশি, তাহলে ভি কে যদি আমরা ই দিয়ে ট্রান্সফার করতে পারি তাহলে ভেক্টরটা চলে আসবে। আমি মানে এই যে স্কেলার যে ভি ইকুয়াল টু আই আর প্রত্যেকটা স্কেলার রাশি এগুলাতে যদি আমি ভেক্টর লুপ নিয়ে আসতে পারি, মানে ওখানে ভেক্টর রাশিকে যদি ট্রান্সফার করতে পারি তাহলেই তো ভেক্টর লুপটা আসবে। আমি কি করলাম, ভিটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে জানি আমি ই আসবে। তাহলে আবার আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ই এল, যদি এল যোগে তার হয় ভি ইজ ইকুয়াল টু ই ইনটু এল, তাহলে ভি ইজ ইকুয়াল টু ই ইনটু এল জেনে গেলাম। আবার আই ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি জে ইনটু এ জেনে গেলাম। তাহলে ভি চলে আসলো, আই চলে আসলো, আর চলে আসলো। এবার আমরা অ্যাপ্লাই করছি ওহমস লতে, ভি ইজ ইকুয়াল টু আই আর, দ্যাট ইজ ওহমস ল। যদি সব অ্যাপ্লাই করে দিই, ভি ইজ ইকুয়াল টু ই ইনটু এল, দেখো ই ভেক্টরে চলে আসলো, আই ইজ ইকুয়াল টু জে ইনটু এ, দেখো যে ভেক্টরে চলে আসলো যখন ভেক্টর রূপ লিখবো, আর থাকলে বেঁচে আর ইকুয়াল টু কি 1 বাই সিগমা এল বাই এ। ওকে, এ কেটে গেল, এল এল কেটে গেল, তাহলে বাঁচলো কি ই ইজ ইকুয়াল টু জে ইনটু 1 বাই সিগমা। এবার দেখো তার মধ্যে ই আর জে ভেক্টর আছে, তাহলে এখান থেকে লিখতে হবে জে ইকুয়াল টু ই সিগমা ইনটু ই। সব ভেক্টরে গেল, যদি ভেক্টর এবার দেখো সব ভেক্টর চলে আসলো, জিও ভেক্টর ইও ভেক্টর, ভেক্টর ঢুকে গেল, কিন্তু সিগমা ভেক্টর না। তো একটা ভেক্টর না হলেও চলে, কোনো অসুবিধা নাই। তো জে ভেক্টর ইজ ইকুয়াল টু সিগমা ইনটু ই ভেক্টর, তাহলে জে ইজ ইকুয়াল টু সিগমা ই ভেক্টর রাশি দিয়ে লিখে দিলেই এটাই হয়ে গেল ওহমের সূত্রের ভেক্টর রূপ। আশা করি বুঝতে পারলে, জায়গাটা খুব ভালো, খুব ইন্টারেস্টিং, খুব সহজ, খুব একটা কঠিন না। ভালো মতো দেখবে ক্লাসটা, দিয়ে পড়বে, অসুবিধা হবে না, ভালো লাগবে। যাই হোক, ওহমের সূত্র এবং তড়িৎ প্রবাহ চ্যাপ্টারটি শেষ হলো। নেক্সট চ্যাপ্টার থেকে আমরা কোনো প্রবলেমস অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, হর্সগুলো করে নেবে, এবং নেক্সট চ্যাপ্টারে আমরা শুরু করব কারশফের সূত্রাবলী এবং তড়িৎ সংক্রান্ত পরিমাণ। থ্যাংক ইউ। পরিমাপ। টাটা।